ঝালকাঠি জেলার লাল সিটি উপজেলা। তার মাঝে ছোট্ট একটা গ্রাম মাদারখোনা। এই গ্রামে জন্ম নিয়েছিল এমন একজন যে কিনা পরিণত বয়সে ধারণ করেছিল বাংলাদেশের ইতিহাসের পর বর্বরতম খুনের তকমা। মৃত্যু হওয়া পর্যন্ত মানুষের পাঁজরের উপরে উন্মাদ নৃত্য করা ছিল, যার প্রিয় শখ রক্তে ফিলকিতে জিহাংসা মিটিয়ে এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল যার রেওয়াজ। তার নাম এরশাদ শিকদার। মাদারঘোনা গ্রামের এক দরিদ্র কৃষক বন্দে আলী মিয়ার ছোট ছেলে এই এরশাদ শিকদার। এরশাদের বয়স যখন 12 কি 13, তখন কঠিন এক অসুখে পড়ে মারা যায় বন্দে আলী। অভাবের সংসারের হাল ধরার চেষ্টা করল মা, বাড়ি বাড়ি কাজ করতে লাগলো। এইদিকে এরশাদ ব্যস্ত ওর সাথে মারিট, এটা সেটা চুরি, এই করেই তার সময় কাটছে। তখন এরশাদের বাসায় প্রায় এক লোক বেড়াতে আসতো, তাদের প্রতিবেশী। এলাকায় সে বেশ ক্ষমতাবান। একদিন এরশাদ জেনে গেল কেন ওই লোকটা আসতো তাদের ঘরে। তার মায়ের উপর অন্যায় লালসা মিটানো দৃশ্য দেখে ফেলল সে। ওই মুহূর্তে তার মস্তিষ্কের কোষগুলোতে কি চলছিল আমরা জানি না, তবে এটা জানি এমন একটা সময় এর পর এসেছিল যখন এই এরশাদের ভয়ঙ্কর নিপীড়নমূলক লালসার শিকার হতে হয়েছে অসংখ্য নারীকে। এমনকি তার ভোগের তালিকা থেকে বাদ পড়েনি নিজের ওরসজাত কন্যাও। 1966 সালের দিকে এরশাদরা খলনার ঘাট এলাকায় চলে এলো। সে মা আর বড় ভাই। মা এলাকায় বাসায় বাসায় কাজ করতে লাগলো। বড় ভাই হলো ঘাটের কুলি, আর এরশাদ হলো ঘাটের কুলিদের নেতা কাশিম সরদারের সহযোগী। এবার এসে পুরধামে শুরু করলো সিচকে চুরি। প্রায়শই ধরা পড়ত চুরি করতে গিয়ে। গায়ের রং ফর্সা হয় অনেকে তাকে ডাকত রানা চোরা, কেউ কেউ ডাকত ধালা চোরা বলেও। ট্রলার থেকে মাছ আর গম চুরি, জাহাজ থেকে তেল চুরি, এই সব করে এই অপরাধের অন্ধকার জীবনে হাত পাকা হতে লাগলো এরশাদ শিকদারের। এরই মধ্যে এই কাশেম সর্দারের জায়গায় এলো আঞ্জু সর্দার। দ্রুতই আঞ্জু সর্দারের কাছে লোক হয়ে উঠল এরশাদ। হঠাৎ একদিন ভয়াবহ এক ঘটনা ঘটল তার জীবনে। আঞ্জু সর্দারের সমকামিতার শিকার হলো এরশাদ। 1976-77 সালের দিকে এরশাদের নতুন সঙ্গী হলো এক রামদা। এই রামদা নিয়ে ঘাট এলাকায় সে শুরু করলো ডাকাতি আর ছিনতাই। বেশ কিছুর সঙ্গীও জুটল এই সময়। এরশাদের কাজের মাত্রা হয়ে উঠল আরো ভয়ানক। 5 জন চেলা চামুন্ডার সাথে নিয়ে একটা দল গোছালো। এই দলের সদস্যদের কাজ ছিল বার্জ কার্গো থেকে পণ্য চুরি করে নদীতে লাফিয়ে পড়া। সময়ের সাথে সাথে গ্রুপের সদস্য বাড়তে লাগলো, বাড়তে থাকলো অপরাধের মাত্রাও। রেল লাইনের স্লিপার চুরি, কাঠ চুরি, রেলের ওয়াগন ভাঙ্গা, এই সব চলতে লাগলো পুরোদমে। ট্রলার এ চাঁদাবাজি ও শুরু হলো। গমের বস্তা পাচার আর সিমেন্টের বস্তা খুলে বালি মিশানো ও চলতে লাগলো পুরোদমে। আর ঘাট এলাকায় চাঁদাবাজি তো ছিলই। 1982 সাল সামরিক স্বৈরাচারী সরকার এলো ক্ষমতায়। তখন খুলনার সিটি মেয়র হলো কাজী আমিন। আর তখনকার উঠতি গুন্ডা সর্দার এরশাদ হয়ে উঠল কাজী আমিনের কাছে লোক। তার চাঁদাবাজি মাস্তানি করার শক্তি বেড়ে গেল অনেক গুণ। একসময় যার সহযোগী ছিল এরশাদ, সেই কাশেম সর্দারকে হটিয়ে দিল সে। ক্ষমতার পরিধি আরো বড় হলো খুলনার 4-5 নম্বর ঘাট এলাকা, রেলওয়ে কলোনি আর আশেপাশে মার্কেটগুলোতে একক অধিপতি হয়ে উঠল সে। এরপর শুরু হলো দখলের পালা। 1984 থেকে 86 এই সময়টা জুড়ে এরশাদের সাম্রাজ্য বিস্তৃত হলো দখলের মধ্যে দিয়ে। রেলওয়ের জায়গা দখল করে নতুন মার্কেটও বানালো আন্ডার ওয়ার্ল্ডের ভয়ঙ্করতম এক ব্যবসা মাদক। এরশাদের নজর পড়ল সেখানেও। খুলনায়ও গাঁজা হেরোইন ফেন্সিডিলের ব্যবসায় হাত পড়ল তার। 1988 সালও এরশাদ শিকদারের অপরাধ জগত এ যুক্ত হলো প্রশাসনিক ক্ষমতা। সেবার ভোটারবিহীন নির্বাচনে খুলনার তৎকালীন 21 নম্বর বর্তমানের 8 নম্বর ওয়ার্ডের কমিশনার হলো এরশাদ শিকদার। আরও ফুলে ফেপে ওঠে লাগলো তার সাম্রাজ্য। বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ বিমান আর বাংলাদেশ রেলের জায়গা দখল করে ঘুরে তুলল বস্তি। বস্তি জুড়ে ছোট ছোট ঘর, কুলি রিক্সাওয়ালা, দোকানে হোটেল কর্মচারী, ওয়ার্কশপ মেকানিক, এমন নানান পেশার প্রায় 50 থেকে 60 হাজার মানুষ বস্তিতে থাকা শুরু করলো এক সময়। এদের মধ্যে অনেকে এই যুক্ত হয়ে পড়ল এরশাদ শিকদারের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে। এভাবে এরশাদ হয়ে উঠতে লাগলো দক্ষিণক অঞ্চলের অপরাধ জগতের একছত্র অধিপতি। একই সাথে পরিণত হতে লাগলো রক্ত পিপাসু এক ভয়ঙ্কর দানবে। মানুষের রক্ত নিয়ে পাষাণ কিরায় মত্ত হয়ে ওঠার দিনগুলো শুরু হলো তার। সে সময় তার অবৈধ ব্যবসার বিরোধিতা করার চেষ্টা করত কেউ কেউ, কিন্তু বিরোধিতা সহ্য করার লোক তো সে নয়। এর জন্য শাস্তি নির্ধারিত হতো একটাই, এরশাদের হাতে পিশাচিক কায়দায় খুন হয়ে যাওয়া। 1992 সাল সামরিক সরকারের পতনের পর ক্ষমতায় তখন বিএনপি। এতদিনের ভুল পাল্টে ফেলল এরশাদ। বিএনপিতে যোগ দিল সে। এবার এই এরশাদ শিকদারের সম্পত্তির তালিকায় যুক্ত হলো একটা বরফ কল। এই বরফ কলটাই পরবর্তীতে হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম কনসেন্ট্রেশন ক্যাম্প। ঘাট এলাকার একমাত্র এই বরফ কলের মালিক ছিল রফিক। তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে সেটা দখল করে নিয়েছিল এরশাদ শিকদার। ঘাটের প্রত্যেক ব্যবসায়ীকে এই কল থেকে বরফ নেয়ার জন্য বাধ্য করা হতো। বরফ কলটা পরিণত হয়েছিল রক্তহীন করা পৈশাচিক এক আতঙ্কের নামে। কারণ এরশাদ শিকদার এখানে চালাতো রক্ত মাংসে গড়া একটা মানুষের শরীর নিয়ে পৈশাচিকতম বর্বরতা। কি বন্ধু কি শত্রু, এরশাদ শিকদারের রক্তের লোভ ছাড়েনি কাউকেই।
একের পর এক মানুষের কারখানায় বরফ কলে একটা এয়ার কন্ডিশন রুম ছিল। এই রুমেই এরশাদ শিকদার আয়োজন করত মদ জুজার আসরের। আর সেই আসরে নিয়মিত যোগ দিত স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের শীর্ষ নেতাবৃন্দ। শোনা যায় বাংলা চলচ্চিত্রের এক নামকরা ভিলেনও উপস্থিত থাকত সেখানেই। মদ জুজার আসর শুধু নয়, বিলাসবহুল প্রমোদ বিহারের আয়োজন করা হতো এদেরকে দিয়ে। এভাবে ধীরে ধীরে ক্ষমতাশীল লোকদের নিজের পকেটে পুড়তে লাগল এরশাদ শিকদার। নরপিশাচ হয়ে উঠার রাস্তাটা আরও মসৃণ হতে লাগল। এরশাদ তখন তৎকালীন ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী ১৫ নম্বর ওয়ার্ডের কমিশনার আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান। প্রতিপক্ষ গ্রুপ একবার মামলা করল এরশাদ আর তার সহযোগীদের বিরুদ্ধে। কোনো এক কারণে মামলার আসামির তালিকা থেকে বাদ পড়ে যায় এরশাদের দলের ঢাকাইয়া আজিজ নামের একজন। সন্দেহ হলো এরশাদের, কেন তার নামে মামলা হলো না? সে নিশ্চয়ই অন্য গ্রুপকে সহায়তা করে। এরপর কেবল সন্দেহ মেটানোর জন্যই এরশাদ খুন করল আজিজকে। একটা হাউজ, ওই হাউজে চাষ হতো রাক্ষসে আফ্রিকান মাগুর। পৈশাচিক কায়দায় মানুষ খুনের পর লাশ ফেলে দেয়া হতো এই হাউজে। একটা রক্ত মাংসের মানুষের শরীর হয়ে উঠত রাক্ষসে মাগুরের খাবার। এরশাদের এই সব আস্তানা আর ক্যাম্প বানানোর জন্য যত জমি দরকার হতো তার কিনা বেচার দালালি করত ঢাকাইয়া আজিজ। এই কাজটাই তার জন্য কাল হয়েছিল। তার অপরাধ ছিল দালালের সুবাদে সে এরশাদের নানান জায়গার সম্পত্তির বিবরণ জানত। এরপর এরশাদের হাতে লাশ হয়ে ভৈরব নদীতে ডুবে সে অপরাধের শাস্তি পেতে হয় ঢাকাইয়া আজিজকে। ১৯৯৬ সালে আবার ক্ষমতায় এলো আওয়ামী লীগ। আবারও ভুল পাল্টানোর সময় হলো এরশাদের। ১৯৯৭ সালে যখন আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান হত্যার প্রধান আসামি এরশাদ, যখন পুলিশের রেকর্ডে তার নামে ৩০টি মামলা রয়েছে, যখন তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছে, সেই অবস্থাতেই খুলনার সার্কিট হাউজে পুলিশের সামনে আওয়ামী লীগ নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে দলে যোগ দিল এরশাদ। এই নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক শুরু হওয়ায় ১৯৯৮ সালে তাকে বহিষ্কার করা হলো আওয়ামী লীগ থেকে। আপাদ মস্তক মানুষ বেশে দানব এরশাদ শিকদার এমন খেলার ছলেই খুন করতে করতে কেড়ে নিয়েছিল ৬০ জন মানুষের জীবন। এই সংখ্যা শুধু পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী। আরও কত প্রাণ প্রদীপ সে নিভিয়ে দিয়েছিল শুধু তার রক্তের নেশা মিটাতে গিয়ে কে জানে। বিভিন্ন মাধ্যমে এরশাদের ৬টি স্ত্রীর কথা জানা গেছিল। তার প্রথম স্ত্রীর নাম খদেজা বেগম। সানজিদ আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায়, যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকুমলে এনেছিলেন। এছাড়াও রূপসার রাজাপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেছা এবং যাত্রাদলের নায়িকা পাইকগাছার দুর্গারানী কথাও জানা যায়। এছাড়াও নূরে আলমের সাক্ষ্যমতে তার স্ত্রী হীরাকে এরশাদ নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এরশাদের প্রথম স্ত্রী খদেজার গর্ভে এরশাদের ৪টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে ৩টি ছেলে ও একটি মেয়ে। এছাড়াও গ্রেপ্তারের পর শোভার গর্ভে জান্নাতুল নরিন এমিলি এরশা নামে একটি মেয়ে জন্ম হয়। ২০০৪ সালের ৪ মার্চ রাজধানীর গুলশানের একটি বাসা থেকে পুলিশ জান্নাতুল নরিন এশার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ১৯৯৯ সালের ১১ আগস্ট, ৩ মাস আগে করা খালিদ খুনের কারণে তার নামে মামলা হয়েছে। খালিদের লাশও পাওয়া গেছে। এই সময় এরশাদ শিকদার হয়তো ভেবেছিল তার ক্ষমতার জোরটা দেখিয়ে একটা নাটক করে নিয়ে যাক। এতদিন পর্যন্ত পুলিশের হাতে ধরা না পড়ার জন্য এক অভিনব কাজ করত এরশাদ শিকদার। এলাকার কবরস্থানে ২টি নকল কবর বানিয়ে রেখেছিল এরশাদ। পুলিশ এলেই সেখানে গিয়ে লুকিয়ে থাকত। এবার এই নাটকের শখ হওয়ায় সে সিদ্ধান্ত নিল নিজেই পুলিশের কাছে ধারা দেবে। প্ল্যান হলো প্ল্যান মতো একদিন সকালে রেলওয়ের রেস্ট হাউজে সে দলের ক্যাডার আর ব্যবসায়ীদের সাথে আলাপ করল। সকাল 10টার দিকে রেল স্টেশনের দাঁড়িয়ে বক্তৃতা দিল, দোয়াও চাইল। সে সময় পুলিশ এলো। পুলিশের আগমনে একটা সাজানো হইচই তৈরি করা হলো। হইচইয়ের মাঝখানে এরশাদ নিজেই উঠে পড়ল পুলিশ ভ্যানে, কিন্তু তার জানা ছিল না ইতিহাসে ন্যায় অন্যায় লড়াইয়ে কখনোই অন্যায় শেষ জিততে পারেনি। যতই পরিকল্পনা থাকুক না কেন, এরশাদ শিকদারের সেই নীল নকশার ম্যাপ মাঠে মারা পড়ল। সেবার ধরা পড়ার পর আর তার ফিরে যাওয়া হলো না মানুষ খুনের কারখানা ওই বরফকালে। তৎকালীন খুলনা মহানগর পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল অনর ভূমিকা পালন করলেন। এরশাদের নামে মামলা হলো যাবতীয় কর্মকাণ্ডের দায়ে। ২০০০ সালে ৩০ এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এছাড়া ১৭টি খুনের মামলার ৬টিতে ফাঁসি ও ৫টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হলো। কারাগারে এরশাদ দিন কাটাত ভাবলেশীনভাবে। ভয়াবহ অপরাধ জীবনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা ছিল না তার। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব ছবি কিংবা ডাক দিয়েছেন দয়াল আমারে, এই গানও গেয়ে সময় কাটাতো। আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি, বন্ধুর দিতে।
আব্দুসাত্তার মহন্ত রচিত আমি তো মরে যাব গানটি এরশাদ শিকদারের গান হিসেবেই একসময় দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করে 1992 সালের 26 আগস্ট রাতে আবুল ওরফে সিদ্দিককে ফাঁসিতে ঝুলানো হয়েছিল খুলনা জেলা কারাগারে। এর এক যুগ পর সেই ফাঁসির মঞ্চ আবার প্রস্তুত করা হয় বাংলাদেশের ইতিহাসের বর্বরতম এই খুনির জন্য। আর ফাঁসি দিতে প্রস্তুত হয় 3 জল্লাদ শাহজাহান ভূঁইয়া, হাফিজ উদ্দিন ও হারেস মিয়া। মৃত্যুর মাত্র 12 ঘণ্টা আগেও এরশাদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। বেলা 12টার দিকে খাসি আর মুরগির মাংস দিয়ে ভাত খায় সে। এরপর ঘুমানোর পর আত্মীয়দের সাথে দেখা হয় তার। এরপর আবার মরণ ঘুমের আগের 12 ঘণ্টার প্রায় 6 ঘণ্টাই ঘুমিয়ে কাটায়। এরশাদ সন্ধ্যায় ওঠার পর ইলিশ আর রুই মাছ দিয়ে ভাত খায় সে। এই ছিল শেষ খাওয়া। এরশাদ শিকদার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন। 2004 সালের 10 মে রাত 12:01 রুমাল ফেলা হলো। জারি হয়ে গেল খুনি এরশাদের মৃত্যু পরোয়ানা। রুমাল মাটিতে পড়ার সাথে সাথেই পায়ের নিচের পাতাতন সরিয়ে দেওয়া হলো। ফাঁসি হলো। এরশাদের অবসান হলো পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক দানবের জীবন।